নাকের কাছে কেমন মেলি গন্ধ পেয়ে ইরফানের ঘুম হালকা হয়। ইরফান উল্টো পাশ থেকে সিধে হয়ে শোয়। মায়েরা ছাড়া পেয়ে হন্তদন্ত হয়ে গলা থেকে মোম ছিটকে মেঝের দিকে ফেলে। তার গলা পুড়ে কয়লা হয়ে গিয়েছে বোধহয়। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ালে ইরফান আদো আদো চোখ খুলে মায়েরার পৃষ্ঠদেশে ছড়িয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে ঘুম ঝরানো কণ্ঠে বলে, এখানে কি করছো? মায়েরার আত্মার পানি শুকিয়ে যায়। কোনো কথা না বলে দৌড় দেয় ঘর থেকে। ইরফান বিরক্তি চোখে দেখল মায়েরার দৌড়, বিড়বিড় করল, স্টুপিড বাঁদর। চোখ বুজে বা হাত কপালে স্লাইড করে কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। পাশে তার ফোনে কল আসলো, হাত বাড়িয়ে রিসিভ করে কানে দেয়। ইরফান। বাবার গলায় ইরফান গলা ঝেড়ে বলে, বলো। তোমার সকালে এখানে এসে মিটিংয়ে অ্যাটেন্ড করার কথা ছিল, কোথায় তুমি? ইরফান ফুস করে শ্বাস ফেলে বলে, তুমি ম্যানেজ করে নাও বাবা। নিয়েছি, কিন্তু তুমি কখন আসবে? বিকালের আগে আসা ট্রাই করো, আর্জেন্ট। ওকে। বলে কল কেটে দেয়। মেজাজ খারাপ লাগছে। সারা রাত না ঘুমিয়ে এখন একটু ঘুমিয়েছিল, স্টুপিড এসে তাও ভেস্তে দিল। এই মেয়েকে জাস্ট নেওয়া যায় না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করল, ঘুম নেই, আবারও পালিয়েছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে দাঁড়ায়। ঘাড় বেয়ে ঝরঝর করে কেমন ধুলোর মতো কিছু পড়ছে মনে হলো। হাত বাড়িয়ে ঘাড় ঝেড়ে ফেলে। এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নার সৃষ্ট নিজের প্রতিবিম্ব দেখে ইরফান স্তব্ধ হয়ে যায়। স্থির চোখে নিজের দিকে তাকিয়ে থাকে। চোয়াল শক্ত হয়ে যায়। চোখ জোড়া থেকে যেন গরম লাভার ধোঁয়া বের হচ্ছে। চোখ বুজে দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে। মনে পড়ল একটু আগে মায়েরা তার ঘরে এসেছিল। খুব ভালো করে বুঝেছে এ কাজ কার। দুপা পিছিয়ে আসে, রাগে আয়নায় জোরে একটা লাথি বসায়। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে। ইরফান পায়চারি করে এপাশ ওপাশ এগিয়ে গিয়ে বেড সাইডে টেবিলে থেকে কফির মগ নিয়ে ছুঁড়ে ফেলে। আবারও খানিক পায়চারি করে। তীব্র রাগে শরীর কাঁপছে, চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই উইল জাস্ট কিল ইউ। এরপর গায়ে একটা শার্ট জড়িয়ে হনহন করে অত্যন্ত দৃঢ় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য সেলুন, সাথে মাইরা। ইরফান সেলুন থেকে চুল কেটে ফিরেছে। ডাইনিংয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে চোখ ঘুরিয়ে খুঁজছে মাইরাকে। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেদিকে পা বাড়ায়। পায়ের গতি দ্রুত। রান্নাঘরে মাইরা উল্টো দিক হয়ে ইরফানের ফুপির সাথে কথা বলায় ব্যস্ত। যদিও একটু পর পর পিছন ফিরে দেখছে, তার কথা হলো ফুপির সামনে ওই লোক কিছুই করবে না। ইরফানের ফুপি রান্নাঘরের দরজার দিকে চেয়ে বসে তরকারি কাটছে আর মায়েরার সাথে টুকটাক কথা বলছে। সামনে চোখ বলে মাথা উঁচু করে তাকায় ইরফানের ফুপি। ভদ্রমহিলা কিছু বলতে চাইছিলেন, উচ্চারণ করে আর এগোতেই পারেনি ইরফানের চুলের অবস্থা দেখে। ইরফান নিজের চুল কাটবে এটা অসম্ভব। এই নিয়ে ইরফানের মায়ের সাথে কত কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ইরফান সে তার মতোই, কারো কথা শুনবে না, তার যা মনে হবে সেটাই। তাকে হঠাৎ এভাবে দেখে ভদ্রমহিলা ভূত দেখার মতো চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়েরা ইরফানের ফুপির এমন অবাক হওয়া দৃষ্টিজোড়া দেখে নিজেও অবাক হয়। কি তার পেছনে? সে নিজেও পেছন ফেরার আগেই কেউ তাকে ঝট করে কোলে তুলে নিল। মায়েরা চিৎকার দেয়। ইরফান গটগট পায়ে তার ঘরের দিকে যায়। ইরফানের ফুপি বোধহয় বুঝেছে কাহিনী। তিনি দ্রুত উঠে পড়লেন। ইরফানের ঘরের দিকে যেতে যেতে বলেন, ইরফান কিছু বলল না। তার ঘরে গিয়ে পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ইরফানের কোলে ছটফটায়। ইরফান মায়েরাকে ঠাস করে বিছানায় ফেলে সে হাঁটু মুড়ে বসে। মায়েরা ভীত চোখে ইরফানকে দু হাতের ঠেলে সরাতে চায়, তবে ইরফান মায়েরার দু হাত তার বাম হাতের মুঠোয় নিয়ে পেছনে চেপে ধরে। মায়েরার গাল ডান হাতে চেপে রাগান্বিত চেহারায় দাঁতে দাঁতে পিষে বলে, কোথায় পেয়েছো এত সাহস? স্টুপিড, স্পিক আপ। মায়েরা কেঁপে ওঠে আর চোখে একটু তাকায়, অতপর চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি মানুষ বানিয়েছি আপনাকে, এখন দেখুন তো কি সুন্দর লাগছে। আগে আপনার মাথা মিনি আফ্রিকান জঙ্গল লাগতো, বুঝলে? ইরফান মায়েরার গাল আরো শক্ত হাতে চেপে ধরে। মায়েরা ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে। ইরফান সেইভাবেই বসা থেকে উঠতে নিলে মায়েরা ভয়ে নিজের শরীর ছেড়ে দেয়। ফলস্বরূপ খাটের কোণা থেকে নিচে পড়তে নিলে ইরফান দ্রুত মায়েরাকে তার সাথে আগলে নেয়। বিচলিত হয় মায়েরার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হেই গার্ল, হোয়াট হ্যাপেন্ড?
ইরফানের কাল রাতের কথা মনে পড়তে চোখে মুখে কেমন ভীতি ছড়িয়ে পড়ে। বা হাতে মায়রাকে নিজের সাথে আগলে ধরে ডান পকেট থেকে ফোন বের করে দ্রুত কল করে কাউকে। কেমন আছেন ইরফান ভাইজান? ইরফান বোধহয় বিরক্ত হলো, ছোট করে বলে, ভালো, তোমার বাবাকে পাঠাও, টাইম 2 মিনিট। ওপাশ থেকে ছেলেটা বলে। আপনি সদ্য ভাইদের বাড়ি এসেছেন? ইরফানের ইচ্ছে করল এই ছেলের কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। ধমকে বলে, না আসলে তোমার বাবাকে কেন আসতে বলছি? তোমার বাবাকে জাস্ট 2 মিনিটে এখানে দেখতে চাই। বাবা তো বাথরুমে গেল, বের হলে বলছি। হোয়াট? এক্ষুনি বের করো তাকে, ইটস আর্জেন্ট। ওপাশের ছেলেটা মাথা চুলকালো, ভাবছে বাথরুম না করেই সে কিভাবে বের করবে তার বাবাকে। গ্রামের একখানা ভালো ডাক্তার তার বাবা, তাই সবাই তার বাবাকে একটু বাথরুমটাও সারতে দেয় না ঠিক করে। ইরফান কোনো সাড়া না পেয়ে গমগমে স্বরে ধমক দিয়ে বলে, কথা বলছো না কেন? কোথায় তোমার বাবা? এত জোরে ধমক খেয়ে ওপাশের 13 বছরের ছেলেটা লাফ দিয়ে ওঠে। এপাশে ইরফানের বুকে মাথা রাখা মায়রা কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মায়রার পানে চেয়ে গম্ভীর স্বরে বলে, তোমার বাবাকে প্রয়োজন নেই। ভাইজান আপনি রাগ করলেন? বাবা বের হলেই। ইরফান কল কেটে দেয়। ডান হাতে ফোন মুঠো করে শক্ত করে ধরে। আগুনের ফুলকির ন্যায় জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রাগে তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলল। চোখ বুজে শ্বাস ফেলল। একটু আগেও এত রাগিনি যতটা এখন রেগেছে। শরীর মৃদু কাঁপছে রাগের চোটে। ডান হাতে মুষ্টিবদ্ধ করে ঘন ঘন শব্দ করে শ্বাস ফেলছে। মায়রা ঢোক গিলে, এই লোক এমন স্ট্যাচু হয়ে আছে কেন? আজকে শুধু বেঁচে যাক, আর জীবনেও এই লোকের পিছনে লাগবে না, অ্যাক্টিংও করবে না। কিন্তু এর কি হলো? তাকে শুইয়ে দিয়ে চলে গেলেই তো হয়। এই লোকটার শরীর এত গরম। মায়রার গরম লাগছে, আবার কেমন কেমন অনুভূতিও নাড়া দেয়। বারবার ভীতি ঢোক গিয়ে গিলে ইরফান হঠাৎই মায়রাকে ছটকা মেরে তার থেকে দূরে সরিয়ে সর্বশক্তি দিয়ে মায়রার ডান গালে থাপ্পড় মারে। মেয়েটা খাট থেকে ঠাস করে পড়ে যায়। বেড সাইডের টেবিলের কোণার সাথে কপালে ধাক্কা লাগে। ইরফান মায়রাকে ঝাটকা মেরে মেঝে থেকে তুলে হুঙ্কার ছেড়ে বলে, অ্যাক্টিং করছিলি আমার সাথে? তোর জন্য আমার ঘাম ছুটিয়ে অ্যাক্টর হওয়ার প্র্যাকটিস করছিলি? কথাটা বলে ডান গালে আগের চেয়েও শক্তি খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। মায়রা আবারও উল্টে পড়ে যায় মেঝেতে। বৈরফান জ্বলন্ত চোখে মায়রার পৃষ্ঠদেশের ছড়ানো চুলগুলোর দিকে চায়। মায়রার পাশের বেডসাইড টেবিলে জোরে সোরে এক লাথি দিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়রার মাথা ঝিমঝিম করছে। চারিদিকে কেমন অন্ধকার দেখছে। মেঝের সাথে মুখ ঠেকিয়ে পিয়ে ওঠে, কিছুই বলে না। ইরফান দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তার ফুপি ঘরের ভেতর আসে। মায়রাকে মেঝেতে এভাবে উপর হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। এরপর মায়রাকে টেনে তুলে মেয়েটার অবস্থা দেখে কেমন আঁতকে ওঠে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ফর্সা গাল মনে হচ্ছে চিড়ে গিয়েছে। ইরফানের ফুপে কি বলবেন বুঝলেন না। ইরফান মেয়েটাকে এইভাবে মারে নাকি? মায়রা যে বাচ্চামি করে এটা তিনি জানেন, আর ইরফানের রাগও জানেন, কিন্তু এভাবে মারার ব্যাপারে তার মনটা কেমন বিষিয়ে উঠল। মায়রাকে ধরে ধরে বিছানায় বসালে মায়রা নিজেই এক কোণায় গিয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলল না। শুদ্ধর মা অবাক হয়, মায়রার দিকে এগিয়ে গিয়ে বলে। মায়রা চোখ থেকে বাত ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে, ভাঙা গলায় বলে, আর লাগবো না। শুদ্ধর মা মায়রার মাথায় হাত বুলিয়ে বলে। মায়রা কিছুই বলল না, বাম কাত হয়ে শুয়ে চোখ বুজে রইল। চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেছে। ইরফান প্রায় অনেক দিন হলো একদম মারে না। সে এর মাঝে কত দুষ্টুমিই করল, মারেনি তো। এতদিন পর হঠাৎ এভাবে মার খেয়ে মেয়েটা ভীষণ কষ্ট পায়। সে ভেবেছিল তার কাছে মায়রা মার খেতে পারে। ওই লোক তো ভালো না, কিন্তু সত্যি সত্যি মার খাওয়ার পর কেন যেন মানতেই পারছে না। কথাও বলছে না কোনো, একা একাও কথা বলছে না। শুদ্ধর মা ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধর ঘর থেকেই বের হচ্ছিল। ইরফানের অমন চিৎকার শুনে মূলত আসছিল। মাকে দেখে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মা? শুদ্ধর মা মন খারাপের চাপ লেপটে বলে। শুদ্ধ অবাক হয়ে বলে, আবার মেরেছে? শুদ্ধ শরীরের সার জড়াতে জড়াতে গম্ভীর গলায় বলল, এই জন্য মামার উপর আমার অনেক রাগ আছে। আমার সামনে এসব বলো না। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে। ইরফান তার গাড়ি হাই স্পিডে চালায়। গ্রামের ধুলোর রাস্তা, এখানে হেঁটে যাওয়ার মতো করে গাড়ি চালাতে হয়।
সেখানে ইরফান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আশেপাশে মানুষের অবস্থা খারাপ। পুরো রাস্তা জুড়ে ধুলোমাখা হয়ে গিয়েছে। রাস্তা গ্রামের হাওয়ায় ছোট বাচ্চারা খেলাধুলা করছে। ইরফানের গাড়ির স্পিড হাই। আশেপাশে মানুষ ভয় পায়। বাচ্চার মা চিৎকার দেয়, আজ হয়তো তার বাচ্চা শেষ। ইরফান বাচ্চাটাকে খেয়াল করতে দ্রুত ব্রেক কষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব মানুষের যেন জানে পানি এসেছে। বাচ্চাটার মা দ্রুত তার বাচ্চাকে কোলে তুলে নেয়। অনেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে। ইরফান সেসব কানে নিল না। বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গাড়ি এগিয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে শুদ্ধর বাড়ির দিকে ব্যাক করে। শুদ্ধ ব্যথার ওষুধ আর মলম সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ এনেছে। দ্রুত পায়ে মায়েরার ঘরের দিকে যায়। তারপর মা ওখানেই আছে। ঘরের ভেতর পা রাখতে নিলে পেছন থেকে ইরফান শুদ্ধর কলার টেনে ধরে। শুদ্ধ বিরক্ত হয়ে পিছু ফিরে বলে, টানছিস কেন? ছাড়। বউকে মেরে কেটে ফেটে দিস। আমাদের সেবা করা লাগে। কি জামাই তুই? সর, ভাগ। কথাগুলো বলে ইরফানের দিকে বড় বড় চোখে তাকায়। ও মা, এর চুল এত সাইজ হলো কিভাবে? হিসাব মিলল মনে হয়। এর জন্যই মায়েরা মেয়েটা মার খেয়েছে। শুদ্ধর মায়েরার জন্য মায়া লাগলো মার খাওয়ায়, কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য তো মেয়েটা। কি সাহস ভাবা যায়? ইরফান রেগে গম্ভীর গলায় বলে। বউ আমার, মারবো আমি, মলম লাগাবো আমি। তুই কে? শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। একদিনে এত চেঞ্জ ছেলেটা হজম করতে পারছে না। এটা তো ইরফানই, কিন্তু কথাগুলো এমন অপরিচিত লাগছে কেন? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধকে ঠেলে সরিয়ে দেয়। শুদ্ধ নিজেকে সামনে তার হাতের প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে ধমকানো কণ্ঠে বলে, এগুলো নে, নয়তো মলম লাগাবি কিভাবে? ইরফান শুদ্ধর হাত থেকে নিয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে। দাঁতে দাঁত চেপে বলে, ওর দিকে। বলতে গিয়েও থেমে যায়। ফোঁস করে শ্বাস ফেলে রেগে বলে, ভেতরে যাবি না, এখান থেকে যা। শুদ্ধ ভ্রু কুচকে তাকায় ইরফানের দিকে। কথাটা বলে ইরফান ঘরের ভেতরে যায়। শুদ্ধ মাথা চুলকায়। হিসাব তো মিলছে না এখন। কি হচ্ছে এসব? মেঝেতে পড়ে থাকা প্যাকেটটার দিকে তাকালো। এটা ফেললো কেন? ভ্রু জোড়া কুচকালো। কিছু ভাবতেই কুচকানো ভ্রু খানিক শিথিল হয়। ইরফান জ্যালাস। এটা তো আগেই বুঝেছে সে আর ফাইজ, কিন্তু এতটা? আরে সে তো মানবতার খাতিরে ওষুধ আনলো মেয়েটার জন্য। সারাদিন ঠাস ঠাস করে লাগাবে, আবার অন্যদের সেবাও করতে দেবে না। বিড়বিড় করলো, দাঁড়া, তোকে সোজা করছি আমি। মায়েরার পিছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, শালা বেয়াদব। শুদ্ধর মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে। এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? ইরফান তার ফুপির থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়া থাকা মায়েরার দিকে তাকায়। কিছু না বলে চুপচাপ একটা চেয়ার টেনে মায়েরার মাথার কাছে বসে পড়ে। শুদ্ধর মা ইরফানকে দেখে অবাক হলো। ছেলেটার চোখ এমন লাল কেন? ইরফান চুপচাপ এক ধ্যানে মায়েরার দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিছু বলল না। যেতে যেতে বলল বলে তিনি নিজেই দরজা চাপিয়ে দিয়ে গেলেন। ইরফান রাগে স্বল্প আর দীর্ঘ সময়ের মাঝামাঝি সময়ের জন্য এখন থেকে ঠান্ডা লাগলো বলেই তিনি নিজেই একা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। ইরফান তার ফুপির কথায় পিঠে কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে মায়েরার দিকে চেয়ে থাকে। ভারী নিঃশ্বাসের শব্দে বুঝলো মায়েরা ঘুমিয়েছে। ঠোঁটের কিনারায় রক্ত আধা শুকনো হয়ে লেপ্টে। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুলের ছোঁয়ায় কিছুটা মুছে দিল। মায়েরা ঘুমের ঘোরে কেঁপে ওঠে, শব্দ করে শ্বাস ফেলে, ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান দেখল মায়েরার মুখের ভাব। পকেট থেকে মলম বের করে বা হাতের সাহায্যে আলতো হাতে ডান গালে মলম লাগায়। মায়েরার কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙে না। ইরফান পকেট থেকে বেশ কিছু ওষুধ বের করে বেডসাইড টেবিলের ওপর রাখে। এরপর মায়েরার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। গলার ভাঁজে চোখ পড়লে ভ্রু কুচকে ফেলে। কেমন কালচে দাগ। একটু ঝুঁকে ডান হাত বাড়ালে মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে তার দিকে হাত এগিয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাত ভীতস্বরে বলে, কি করছেন? ইরফান মায়েরার দিকে তাকায়। কিছু না বলে মায়েরার থেকে হাত ছাড়িয়ে নেয়। গলার সে কালচে জায়গায় বুড়ো আঙ্গুল ছোঁয়ালে মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। দু হাতে ইরফানের হাত সরিয়ে দেয়। ইরফান মায়েরার কাজে বিরক্তি ঢেলে বলে, এখানে কি হয়েছে? মায়েরা অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। নিজে মেরে গেল, এখন ঢং করছে। গাল মুখ সব ফেটে গিয়ে গলায় পোড়ার দাগ চোখে পড়েছে। মায়েরা কিছুই বলল না।
ইরফান আবারও হাত এগোলো। মায়েরা রেগে ইরফানের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। মেজাজ খারাপ লাগছে তার এই লোককে দেখে। শোয়া থেকে উঠে বসে বিছানায় মাথায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলে না। ইরফান তবদা খেয়ে চেয়ে আছে। কি হলো ব্যাপারটা? এই মেয়ে তাকে অ্যাভয়েড করলো, আবার রেগে যাচ্ছে। দ্রুত বিছানার উপর উঠে মায়রাকে টেনে শোয়া থেকে উঠালো। মায়রা রেগে মেগে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, জীবনে কথা বলবো না আপনার সাথে। কথাগুলো বলতে বলতে ইরফানের গলা, বুক, মুখ খামচে দিল। ইরফান মায়রার দু হাত পেছনে শক্ত হাতে ধরে গম্ভীর গলায় বলে, আমায় রাগিও না। মায়রার এত রাগ লাগছে বলার বাহিরে। খুন করতে ইচ্ছে করছে এই লোককে। মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান শক্ত হাতে মায়রার দু হাত সহ পেট নিজের সাথে চেপে ধরে। ডান হাতে মায়রার কাঁধের চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে। মায়রা মাথা নিচু করে নেয়, দেখতে দিবে না কিছুতেই এই লোককে। ইরফান বিরক্ত চোখে তাকায়। হাতে ধরে রাখা মায়রাকে ছেড়ে সে হাতে মায়রার মাথা উঁচু করে বাঁদিকে হেলে রাখে। মায়রা ছাড়া পেয়ে আবারও ইরফানের থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মায়রাকে নিজের সাথে চেপে শান্ত কণ্ঠে বলে, স্টুপিড, দেখতে দাও আমায়। মায়রা কিছু বলে না, বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। ইরফান মায়রার দিকে একবার তাকায়। মেয়েটা কাঁদছে, তবে নীরব। ইরফান ডান হাতে গলার পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয়, কিন্তু মায়রাকে ছাড়ে না। মায়রা বিড়বিড় করে বলে, জীবনে যদি কথা বলেছি এই জল্লাদের সাথে, তাহলে আমার নাম আমি নিজেই চেঞ্জ করব। মায়রার বিড়বিড়িয়ে বলা কথাগুলো ইরফান শুনল। শান্ত চোখে চেয়ে থাকে মায়রার দিকে। কি মনে করে ঠোঁট পাকিয়ে সূক্ষ্ম হাসে। মায়রা বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে ইরফান গম্ভীর মুখায়ব করে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয়। মায়রা ইরফানের দিকে তাকায় না, চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে। ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। মায়রা মাথা উঁচু করে দেখলো, এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের চারপাশে চোখ বুলায়। মায়রাকে না দেখে বিরক্ত হলো। এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট গায়ে জড়ালো। হাত ঘড়ি পড়তে পড়তে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফুপির ডাকে থেমে যায়। ইরফান পিছু ফিরে আশেপাশে চোখ বুলায়। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, নামাজ পড়তে যাব ফুপি, এখন একটা কাজে যাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলল। ইরফান গম্ভীর মুখাবয়বে ছোট করে বলল, বাই। এরপর কল কেটে দেয়। গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এক ফার্মেসিতে আসে ইরফান। তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে সেটা কিনে পকেটে রাখে। এক জায়গা থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকম ফলমূল কিনে গাড়ির ব্যাক সিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। একটু পরপর হাত ঘড়িতে সময় দেখছে। জুম্মার দিন বলে বারবার সময় দেখে। গ্রামে গিয়ে জুম্মার নামাজ পড়বে বলে। প্রায় 30 মিনিটের মতো ড্রাইভ করে ইরফান শুদ্ধর বাড়ি পৌঁছায়। ব্যাকসিট থেকে দু হাতে ফলমূলের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে আসে। গ্রামের বাড়ি গেট বেশিরভাগ সময় খোলাই থাকে। ইরফান হাতের ব্যাগগুলো টেবিলের উপর রেখে দেয়। এরপর দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। মায়েরা গোসল করে নামাজ পড়ে শুদ্ধর মায়ের ঘরে শুয়ে পড়ে। শুদ্ধর মা নামাজ পড়ে এসে মায়েরাকে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটা সকালেও খায়নি। মায়েরা খেতে চায়নি, কিন্তু শুদ্ধর মা শোনেনি, জোর করে খাইয়ে দিয়েছে। এরপর মায়েরা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফান দু হাত প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত মায়েরার দিকে চেয়ে আছে। নামাজ পড়ে এসে তার ঘরে মায়েরাকে না দেখে এই ঘরে এসেছে। মায়েরাকে ঘুমের মাঝে নিজেকে গুটিয়ে নিতে দেখে ইরফান ভ্রু কুঁচকে নিল। খানিক নিচু হয়ে মায়েরার কপালে হাত দিয়ে চেক করে শরীরের তাপমাত্রা। স্বাভাবিক দেখে হাত সরিয়ে নেয়। ফোনে কল আসলে ইরফান পকেট থেকে ফোন বের করে বাবার কল দেখে রিসিভ করে। বেরিয়েছো? ইরফান গম্ভীর গলায় বলে। নো। তারেক নেওয়াজ রেগে যায়। এই ছেলের প্রবলেম কি? এমন তো নয় বউয়ের আঁচলের তলা থেকে বেরোয় না। এই ছেলে তো বউকে দেখতেই পারে না। উল্টে আজ নাকি মায়েরাকে মেরেছে। তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে। রেগে বলে, তুমি ওই বাসা থেকে বের হও, মেয়েটাকে একটু স্বস্তিতে থাকতে দাও। ইরফান বিরক্ত হয় বাবার কথায়। মায়েরার মুখের দিকে চেয়ে থাকে চুপচাপ। ওপাশ থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি। সকালের মিটিং ক্যান্সেল করে বিকেলে দিলাম, তুমি এখনও রওনা দাওনি, উল্টো এখানে থেকে মেয়েটাকে মারছো।
ইরফান কিছুই বলে না। তারেক নেওয়াজের মেজাজ খারাপ হলো, রেগে বলল, আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি। তোমার আর মারতে হবে না ওকে। এবার রওনা দাও আর মিটিংয়ে জয়েন করো। ইরফানের রেগে আর ফোন কান থেকে সরিয়ে সুইচ অফ করে পকেটে রাখে। ফোঁস করে শ্বাস ফেলে একবার মায়রার মুখের দিকে তাকিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তার ফুপিকে দেখে এগিয়ে গিয়ে তার ফুপির সামনে দাঁড়ায়। পকেট থেকে ইনহেলার বের করে তার ফুপির দিকে বাড়িয়ে দিলে শুদ্ধর মা অবাক হয়ে বলে। ইরফান থতমত খেয়ে তাকায় তার ফুপির দিকে। মায়রার নাম বলতে চাইল, কিন্তু মনে পড়ছে না। অনেকবার শুনেছে, কিন্তু মন ছিল না, তাই মনে নেই। শুদ্ধর মা ভ্রুকুচকে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ওই মেয়েটার অ্যাজমার প্রবলেম আছে, এটা ওকে দিও। শুদ্ধর মা ভ্রুকুচকে বলল। ইরফানের বিরক্ত লাগছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, তুমি এত কম বোঝো মা। ওর বউ ছাড়া আর কে আছে বলো তো? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর মা অবাক হলো। সবাই যে বলে ইরফান মায়রাকে দেখতে পারে না, মেনে নেয় না। যেভাবে মারলো তারও সকালে এমনটাই মনে হয়েছিল, এখন তো তেমন লাগছে না। টেবিলের ওপর রাখা এতগুলো ফল আনার কারণ বোধহয় বুঝল। ইরফান এখানে আসলে তাকে প্রতিবারই ফলমূল কিনে দিয়ে যায়, কিন্তু কখনো এত বেশি আনে না। এইবার হয়তো মায়েরা আর তার জন্য এনেছে বলে এতগুলো হয়েছে। শুদ্ধর মা মৃদু হেসে বলল। ইরফান বাইরে যেতে যেতে বলে, এখন যেতে হবে, আসছি। ইরফান গম্ভীর গলায় বলে, আসছি, বাই। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। শুদ্ধ চেয়ার থেকে উঠে ইরফানের পিছু পিছু যায়। তার মা তাকে বলে। শুদ্ধ মাথা নাড়ালো। ইরফান গাড়িতে বসে চোখ বুজে সিটে মাথা এলিয়ে রেখেছে, বাঁ হাত স্টিয়ারিংয়ে, ডান হাত গাড়ির জানালায় রেখে কপাল স্লাইড করছে। শুদ্ধ অপর পাশে দাঁড়িয়ে মিটমিটি হেসে বলে, বেশি বিরহে পড়লে থেকে যেতে পারিস। হাজার হোক বউ তোর, মলম তো তুই লাগাবি। ইরফান বিরক্ত হলো, তাকালো না শুদ্ধর দিকে। চোখ মেলে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ দ্রুত একটু পিছিয়ে গিয়ে পেছন থেকে চিল্লিয়ে বলে ওঠে, আরে খেয়ে যা রে। এত বিরহে পড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামাই অন্য কেউ হয়ে যাবে। ইরফান বোধহয় শুনল না। সে গাড়ির স্পিড বাড়িয়ে অনেক আগেই চলে গিয়েছে। শুদ্ধ হাসলো, বিড়বিড় করলো, ভাঙবে তবু মচকাবে না। ইরফান অফিস থেকে ফিরল। গ্রাম থেকে ফিরে ওই দিক দিয়ে একেবারে বাবার অফিসে গিয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। ভার্সিটি থাকায় অন্য দিনগুলোই তাদের ব্যবসা তার বাবাই দেখে। শুক্র শনিবার পুরো টাইমটা সে তাদের অফিসেই দেয়। নিজের ঘরের দিকে যাওয়ার আগে কি মনে করে ডান দিকে ঘাড় ঘোরায়। কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেল। পেছন থেকে রুমা নেওয়াজ ভ্রুকুচকে বলে, ও ঘরে যাচ্ছ কেন? ইরফানের পা থেমে যায়, কপালে বিরক্তির ভাঁজ। ফোঁস করে শ্বাস ফেলে পিছু ফিরে তার মায়ের দিকে তাকালে রুমা নেওয়াজ ছেলেকে দেখে বিস্ময় চোখে তাকালেন। ছেলের চুল কোথায়? ইরফান মায়ের এমন দৃষ্টিতেই বিরক্ত। যেই তাকে দেখছে তারই এমন বিস্ময়ের দৃষ্টি যেমন তাকে বিব্রত করছে, তেমনি বিরক্তিরা ঘিরে ধরছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে থেমে থেমে বলেন, তোমার চুল? ইরফান বিরক্ত হয়ে বলল, আমার ঘরে দ্রুত কফি পাঠিয়ে দাও আম্মু, প্লিজ। এই অদ্ভুত বিহেভিয়ার করা বন্ধ কর। এই বলে পাশ কাটিয়ে উপরে যেতে নিলে ইনায়া সামনে দাঁড়িয়ে হেসে ডান হাতে 3 আঙ্গুলের সাহায্যে ইশারায় বলে, তোমাকে দারুণ লাগছে ভাইয়া, মায়রার ভাষায় হিরো। ইরফান মায়রার নাম শুনে ইনায়ার দিকে থমকানো দৃষ্টিতে তাকায়। ডান হাতে দুবার কপাল স্লাইড করে ঢোক গিলে ইনায়া ভ্রুকুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লম্বা শ্বাস টেনে বিরক্তি কণ্ঠে বলল, ডিসগাস্টিং কথাবার্তা অফ কর, কফি দিয়ে যা ফাস্ট। ইনায়া হেসে মাথা নাড়ল। ইরফান পাশ কাটিয়ে উপরে উঠে যায়। ইনায়া তার মায়ের দিকে তাকালে দেখল তার মা চোখে মুখে এখনো বিস্ময়। এগিয়ে এসে বলে, আম্মু। মেয়ের ডাকে রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। ঝাপসা চোখে ইনায়ার দিকে তাকায়। ইনায়া মায়ের চোখের পানি দেখে অবাক হয় না। যখন বাবা মায়ের ছেলে মেয়েরা তাদের কথা শোনে না, তখন তারা যেমন কষ্ট পায়, সেই ছেলে মেয়ে যখন এই একঘেয়ামি থেকে বেরিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে, তখন বাবা মায়ের চোখই সবার আগে আনন্দের অশ্রু জমে। ইনায়া মৃদু হেসে হাত বাড়িয়ে মায়ের চোখ জোড়া মুছে দিয়ে বলে, তোমার বৌমার কেরামতি এটা, বুঝলে? রুমা নেওয়াজ অবাক হয়ে বলে, মায়েরা করেছে?
ইনায়া হাসতে হাসতে তার মাকে সব বলল। রুমা নেওয়া চোখে পানি নিয়ে মৃদু হাসলেন। তিনি রান্নাঘরের দিকে গেলে ইনায়া মন মরা হয়ে সোফায় বসে। ফুপির কাছে কল করেছিল সে। ভাইয়া মায়রাকে খুব বাজেভাবে মেরেছে। ব্যাপারটায় ইনায়া ভীষণ কষ্ট পেয়েছে। মায়রা তার ভাইকে মানুষ ঠিকই করে দিয়ে যাবে। মাঝখান থেকে মায়রা না হাওয়া হয়ে যায়। ভাবতেই তার নিজেরই কেমন যেন ভীষণ কষ্ট হলো। মায়ের ডাকে ধ্যান ভাঙে। তার মাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মায়ের থেকে কফির কাপ নিয়ে ভাইয়ের ঘরে যায়। ভাইয়া তোমার কফি। ইরফান তার ইজি চেয়ারে বসেছিল ঘর অন্ধকার করে। ইনায়া ঘরের লাইট জ্বালিয়ে এগিয়ে যায়। ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে ইনায়ের হাত থেকে কফি নেয়। ইনায়া অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইরফান যেমন এসেছিল তেমনই আছে, অর্থাৎ ফ্রেশ হয়নি। এটা ইনায়ার জন্য স্বাভাবিক হলেও ইরফানের জন্য না। ইরফান পারলে দরজার বাইরে একটা ওয়াশরুম রেখে দিত, যেন বাইরে থেকে ফিরে ফ্রেশ হয়ে বাড়ি ঢোকা যায়। সেটা তো সম্ভব না। তবে ইরফান বাইরে থেকে ফিরে সবার আগে ওয়াশরুমেই যায়। সেখানে আজ বসে রেস্ট নিচ্ছে। ইনায়া ভাবুক ভঙ্গিতে তার ভাইয়ের দিকে চেয়ে আছে। ইরফান কফির কাপে চুমুক দিয়ে ইনায়াকে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, হোয়াট? ইনায়া মাথা নাড়িয়ে বলে। কথাটা বলে বেরিয়ে যাওয়ার জন্য দুপা এগিয়েও থেমে যায়। আবারও ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া একটা কথা বলতে চাই। ইরফান ইজি চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলে। হুম। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফায়াজ ভাই বিয়ের পর যদি আমাকে মারে তাহলে তুমি কি করবে? ইরফান ডান দিকে ঘাড় ঘুরিয়ে ভ্রু কুচকে তাকায় ইনায়ার দিকে। অতঃপর বলে, মারবে না, চিন্তা করিস না। মারলে ওর পানিশমেন্ট হবে। ইনায়া মৃদু হেসে বলে, যদি রেগে সবসময় ধূপধাপ মেরে দেয়, হাজার পানিশমেন্ট দিয়েও সেটা শুধরাতে না পারো? ইরফান ডান হাতে কফির কাপ ধরে রেখে চোখ বুজে বা হাত চোখের উপর রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোর বাবা ভাই বেঁচে আছে, তাই ও তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে পড়তে বস যা। মায়েরা এবার শব্দ করে হেসে ফেলল। ইরফানের কপালে ভাঁজ পড়ে ইনায়ার আচরণে, তবে চোখ মেলে তাকায় না। ইনায়া হাসি থামিয়ে হঠাৎই মলিন গলায় বলে, মায়ের বাবা ভাই নেই বলে ওকে তুমি মারো, বুঝি। 100 বার তো দূর, একবারও ভাবো না। আমার মতো মায়েরার বাবা ভাই থাকলে তুমি মায়েরাকে মারার আগে ভাবতে, তাই না ভাইয়া? ইনায়ের কথা শুনে ইরফান চোখ মিলে স্তব্ধ চোখে ইনায়ের দিকে তাকায়। ইনায়া আর কিছু বলে না। ঘর থেকে বেরোতে নিলে ইরফান ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাতের কফি টেবিলে রেখে গম্ভীর গলায় বলে, বাদরামি করলে তোকে মারার ট্রেনিং আমি নিজেই ফাইজকে দিব। ইনায়ের পা থেমে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, মায়েরার কি দোষ? ও তো তোমার চুল কেটে তোমার উপকারী করেছে। আম্মু কত খুশি হয়েছে, আর তুমি মেয়েটাকে মেরে দিলে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিড এই কারণে মার খায়নি। ওর হয়ে সাফাই গাইলে এবার তোর গালে থাপ্পড় পড়বে। ইনায়া অবাক হয়ে বলে, তাহলে কেন মেরেছো? ইরফান ধমক দিয়ে বলে। ইনায়া ভাইয়ের রাগ দেখে একটু ভয়ই পেল। সাহস করে অনেক কিছুই বলে ফেলেছে, আর না বলুক। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ঘরের লাইট অফ করে দেয়। দরজা আটকে গায়ের শার্ট খুলে ফেলে। ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নেয়। এরপর উদাম গায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। শরীর ঠিক করে মুছেনি, মাথাও মুছেনি। ঘাড় বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। ইরফানের চোখে মুখে বিরক্তি। সব কিছুই বিরক্তি লাগছে, অসহ্য লাগছে। লাস্ট মায়রাকে ঘুমন্ত অবস্থায় দেখে আসলো, বারবার সেটাই চোখের সামনে ভাসছে। ব্যাপারটায় ইরফান বিরক্ত, চরম বিরক্ত। তার মনে হয় মেয়েটা তাকে ঘুমিয়েও জ্বালাচ্ছে। গতকাল রাতে 2টো ঘুমের ওষুধ খেয়েছে, অথচ ঘুমিয়েছে সকালে 1 থেকে 2 ঘন্টার মতো। এখনও চোখে ঘুম নেই, উল্টে ওই মেয়ে এসে জ্বালাচ্ছে। আর নেওয়া যাচ্ছে না। মেজাজটাই হাই লেভেলে উঠেছে। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো, কয়েকটা সিগারেট পোড়ানো শেষ। হঠাৎ মাথায় আসে মেয়েটা সারাদিন শুধু ঘুমাচ্ছিল কেন? শরীরে কিছুই তো নেই, শুধু বাদরামি করে বেড়ায়। থাকবে কি করে? বিড়বিড় করলো, স্টুপিড। ঘরে গিয়ে তার ফোন নিয়ে শুদ্ধকে কল করে। রাত 12টা পেরিয়েছে। এত রাতে শুদ্ধ ইরফানকে কলে পেয়ে রিসিভ করলো। ভেবেছে কোনো প্রয়োজন। শুদ্ধ সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ বল। ইরফান জিভ দিয়ে সিগারেট পোড়া শুষ্ক ঠোঁটজোড়া ভেজায়। কি বলবে? কল কেন দিল? এসব ভেবে মাথা আরও বিগড়ে যাচ্ছে।
ওপাশ থেকে শুদ্ধ কান থেকে ফোন সরিয়ে দেখলো লাইনে আছে এখনো। ভাবলো নেটওয়ার্ক প্রবলেম হয়তো, তাই ঘর থেকে বাইরে বের হয়। অতঃপর বলে, শুনতে পাচ্ছিস? বল। ইরফান অনেক ভেবেচিন্তে বের করলো মায়েরা মেয়েটা কেমন আছে এটা জানতে ইচ্ছে করছে তার, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে? সে কেন জানতে চাইছে? বা হাতে মাথার চুল টানলো খানিক, অসহ্য এক যন্ত্রণা হচ্ছে যেন। শুদ্ধ কোনো সাড়া না পেয়ে বলে, কিরে, আছিস নাকি গেছিস? ইরফান গম্ভীর গলায় বলে। আছি। শুদ্ধ ভ্রু কুচকে বলে, কি বলবি ভার্সিটির ব্যাপারে? আমি কালকে বিকালে আসছি। ইরফান কিছু বলে না। সে খুব চেষ্টাই চালায় এটা বলতে মেয়েটা কেমন আছে, কিন্তু সফল হলো না। অতঃপর বিরক্তি কণ্ঠে বলে, ওকে। শুধু দ্রুত বলে, আরে ওয়েট ওয়েট, কাটিস না।